ভালো হবে না বাবুন। গদ্রবঙ্গার ছায়া পড়েছে এই বাড়িতে। বিট্টুকে টেনে নিয়েছে ওই রাক্ষস। এরপর কার পালা কে জানে। নমস্কার সকলকে। ভয় যখন গল্পে থেকে আমি দেবজ্যোতি বলছি। আজ আপনারা শুনবেন দেবদত্তা ব্যানার্জির কলমে গদ্রবঙ্গার অভিশাপ। আজকের গল্পের গল্পপাঠ, পোস্টার ডিজাইন, স্পেশাল এফেক্ট ও আবহে আমি দেবজ্যোতি। বিভিন্ন চরিত্রে অভিনয় করছে নন্দিতা, দেবস্মৃতি ও আমি দেবজ্যোতি। আমাদের চ্যানেলের আরও দারুণ দারুণ ভয়ের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আজকের গল্প। অবশেষে ডিলটা ফাইনাল হয়ে গেল। গ্রামের পুরনো বাড়ির পাশের পতির জমি আর আমাদের পুরনো কোঠা বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে একটা বড় সোসাইটি করবে নির্খোঁজে মন। এতদিন ধরে শরিকি ঝামেলায় আটকে ছিল গ্রামের এই প্রপার্টিটা। হঠাৎ করেই কেসটা আমার দিকে চলে এলো কোনো এক অলৌকিক উপায়ে। নির্খোঁজে মনের পছন্দ হয়ে গেল জায়গাটা। শিলিগুড়ির নকশাল বাড়ির কাছে পাহাড়ের কোলে এত বড় জমিটা পেয়ে ওরাও খুব খুশি। সামনেই কাঞ্চনজঙ্ঘা আর চারপাশে সবুজ চা বাগান। ডিল ফাইনাল হওয়ার পর বাড়ি ফিরেই প্রথম চোখ পড়ল পুতুলটার দিকে। কি যেন একটা খটোমটো নাম বলেছিল লখাই কাকা, বদ্র নাকি গঙ্গা। বেশ দেখতে পুতুলটা, একদম একটা ছোট্ট শিশু, একেবারে জীবন্ত কয়েকদিনের বাচ্চার আদল। মোনাই খুব খুশি হবে পুতুলটা দেখলে। ওর 7 মাস চলছে, আপাতত বাপের বাড়িতেই আছে ও। পুতুলটাকে খুব আদর করতে ইচ্ছে করছিল। ওটাকে নিয়ে সোফায় বসতেই ঝনঝন করে কাঁচের বাসন ভাঙার আওয়াজ পেলাম। পেছন ফিরে দেখি লখাই কাকা চায়ের সরঞ্জাম ফেলে দুটো বিস্ফারিত চোখে আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমাদের বাড়ি 40 বছরের উপর আছে এই লখাই কাকা। বাড়ির লোক বলা যেতেই পারে। মোনাই ওর ভরসায় আমাকে রেখে বাপের বাড়ি যেতে পারে। আমার যত্নের কোনো ত্রুটি করে না কাকা। এছাড়া ছিল মতির মা, রান্না করত। 4 দিন হয়েছে কাজে আসছে না, তাই কাকাই চা করে এনেছিল মনে হয়। কি হলো কাকা, ওভাবে কি দেখছো? বয়স হয়েছে বোঝাই যাচ্ছে, যাও পরিষ্কার করে ফেলো। দামি টি সেটটা ভেঙে কেমন হতভম্বের মতো দাঁড়িয়েছিল কাকা। আমার কথায় চমকে উঠে বলল, পুতুলটা ভালো না বাবুন, ওটাকে ধরো না। কাকার ঠোঁটগুলো কেমন যেন কাঁপছিল। যবে থেকে পুতুলটা বাড়িতে এনেছি কাকা কেমন যেন করছে এটাকে দেখলেই। আরে কাকা, আমার জন্য পুতুলটা লাকি গো। জানো, পুতুলটা এলো আর ওই নকশাল বাড়ির জমিটার ডিলটা ফাইনাল হয়ে গেল। আমার একটা বড় শেয়ার থাকছে ওই প্রজেক্টে। 5 বছর ধরে জমিটা নিয়ে ভুগছিলাম। এত সহজে সব হয়ে যাবে ভাবিনি। ওই জমিতে তোমাদের কুলদেবীর মন্দির ছিল বাবুন, ওটা বিক্রি করে দিলে? কাকা, ওই জঙ্গলে জমি আর বাস্তবিটের ধ্বংসাবশেষ রেখে কি লাভ বলো তো? ওই মন্দিরে তো পুজো বন্ধই হয়ে গেছিল আজ কত বছর। এই এত বড় বাড়ি আমাদের। কাকা টি সেটের টুকরো গোছাতে গোছাতে বলল, আমার কিছু ভালো লাগছে না বাবুন। নিচে বিট্টুর খুব জ্বর এসেছে আজ 2 দিন। বিট্টু আমার মামাতো ভাইয়ের ছেলে। ওদের অবস্থা তেমন ভালো নয়। আমার ভাই আমার ব্যবসা দেখে। একতলায় 2টো ঘর, ওদের দুটোতেই থাকতে দিয়েছি। বিট্টু খুব মিষ্টি ছেলে, মাত্র 2 বছরেই কথা বলতে শিখেছে। পটপট করে আধো আধো কথা বলে। আর চা করো না কাকা, বিট্টুকে দেখে আসি একবার। মিন্টুকে খবরটাও দিয়ে আসতে হবে জমির। পুতুলটা শোকেশের উপর রেখে বেরিয়ে এলাম। 3 দিন পর এসেছিলাম জমির একটা কাজ দেখতে। আসলে এই প্রজেক্টের অর্ধেক শেয়ারই আমার। জঙ্গল পরিষ্কার করে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে। কুলদেবীর মন্দিরের দিকটায় কাজ হচ্ছিল। হঠাৎ কয়েকজন লেবার দৌড়ে এলো। একটা লোহার বাক্স পাওয়া গেছে ঠিক ওইখানে মাটির নিচে। বাক্স ঠিক নয়, ছোট সিন্দুক। খুলতেই আমার মাথা ঘুরে গেল। বেশ কিছু ঠাকুরের সোনার গয়না ঝলমল করে উঠল।
ঠাকুরদার কাছে শুনেছিলাম কালা পাহাড়ের হাত থেকে মন্দির আর কুলদেবীকে রক্ষা করতে এই মন্দির থেকে রাতারাতি সবকিছু সরিয়ে ফেলা হয়েছিল, কিন্তু দেবী মায়ের ছোট এক সিন্দুক গয়না হারিয়ে গেছিল। বহু খুঁজেও পাওয়া যায়নি। এই কি তবে সেই হারিয়ে যাওয়া গুপ্তধন? বাক্সটা নিয়ে টলতে টলতে গাড়িতে উঠলাম। লোক জানাজানি যত কম হয় তত ভালো। লেবারগুলোকে বেশ কিছু টাকা দিয়েছিলাম একথা গোপন করার জন্য, কিন্তু বাড়িতে ঢুকেই একটা খারাপ খবর শুনে মনটা ভার হয়ে গেল। সন্ধ্যায় রক্তবমি করতে করতে বিট্টু চলে গেছে সবাইকে ছেড়ে। কোনো রকমে ঘরে বাক্সটা রেখে নিচে নেমে এলাম। মিন্টু আর ওর স্ত্রী বিনতা ভীষণ কাঁদছে। মোনাই জানলেও দুঃখ পাবে, খুব ভালোবাসতো ও বাচ্চাটাকে। সব মিটিয়ে ঘরে ফিরতে ভোর হয়ে গেছিল। শোকেশের উপর গোলুমলু পুতুলটা একটা সতেজ বাচ্চার মতো হাসছে। মনে হয় এখনই লাফিয়ে কোলে আসবে। এক মায়ের আজ কোল খালি হয়ে গেল হঠাৎ করে। আর কয়েক মাস পর আমার আর মোনাইয়ের সন্তান আসবে পৃথিবীর বুকে। সেই অনাগত শিশুর কথা ভেবেই পুতুলটা এনেছিলাম ওই শালবনির হাটের থেকে। একটা বৃদ্ধ বড় রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করছিল বেশ কিছু কাঠের আর মাটির পুতুল। সাঁওতাল রমণী, খেলনা পুতুল, নানান রকম মূর্তির ভেতর এই পুতুলটা বেশ নজর কেড়েছিল। হয়তো অবচেতনে পিতৃত্বের স্বাদ লুকিয়ে রয়েছে বলেই কিনে নিয়েছিলাম পুতুলটা। ভেবেছিলাম মোনাইকে দিয়ে আসব। ও ঘরে সুন্দর বাচ্চার পোস্টার লাগিয়েছে, ও দেখলে খুশি হবে। বেশ কিছুদিন ও বাড়ি যাওয়া হয়নি। ও আছে লেক টাউনে ওর মায়ের কাছে। কিন্তু প্রথম দিন পুতুলটা দেখেই লখাই কাকা বেশ ভয় পেয়েছিল। বলেছিল, ওটাকে কেন আনলে বাড়িতে? ওটা তো অপদেবতা। খুব বড় ক্ষতি হয়ে যাবে বাবুন। ফেলে দাও, ওটা নদীতে ফেলে দাও। লখাই কাকা সাঁওতাল। ওদের বিশ্বাস এই পুতুল অপদেবতা। কি একটা খটোমটো নাম বলেছিল সেদিন। সাঁওতালরা নাকি এই পুতুলকে খুব মানে। সব ওই গদ্রবঙ্গার জন্য বাবুন। এখনো বলছি, ফেলে দাও ওটা। ও রক্ত খেতে শুরু করেছে। আমার হাতে পুতুলটা দেখে কাঁপতে কাঁপতে বলল কাকা। কখন যে পেছনে এসেছে দেখিনি। আমি বললাম, কাল বাস্তুবিটের মন্দির থেকে দেবী মায়ের গয়নার বাক্স পেয়েছি কাকা। সব সোনার গয়না। তোমায় তো বলাই হয়নি। সব আমার এই লাকি পুতুলের জন্য। এই গয়না 3 পুরুষ ধরে কেউ পায়নি, তুমিও জানো। হ্যাঁ, ঠিকই বলেছ। এই পুতুল যার কাছে থাকে তার সৌভাগ্য উথলে ওঠে। সোনা দানা টাকা না চাইতেই আসতে থাকে। কিন্তু গদ্রবঙ্গা সবকিছুর চরম দাম নেয়। কড়াই গন্ডায় নিজের পাওনা বুঝে নেয় এই পুতুল। কাকার মুখ ফ্যাকাশে, চোখ বড় বড় করে বলল, বৌমনির কথা ভেবে ওটাকে ফেলে এসো সেবকের তিস্তায়। দুদিন পর নতুন অতিথি আসবে ঘরে। পুতুলটার লাল ঠোঁট দুটো যেন আমায় চুমু খেতে চাইছে। একটা নেশার মতো আমায় টানছে ওই গদ্রবঙ্গা। শোয়ার ঘরে মাথার কাছে রেখে দিলাম যত্ন করে। এত সুন্দর পুতুল কেউ ফেলে দেয় কখনো? পরদিন সকালে চা নিয়ে এসে লখাই কাকা খুব উসখুস করছিল। আমি তাকাতেই বলল, বলছিলাম, আমায় এবার ছাড়ান দাও বাবুন। বুড়া হয়েছি, এবার দেশে যাই। বুঝলাম অভিমান হয়েছে কথা শুনিনি বলে। বললাম, আমার ছেলের মুখ না দেখেই যেতে চাইছো কাকা? আর কটা দিন থাকো। আর আমাদের ছেড়ে যাবেই বা কেন? ভালো হবে না বাবুন। গদ্রবঙ্গার ছায়া পড়েছে এই বাড়িতে। বিট্টুকে টেনে নিয়েছে ওই রাক্ষস। এরপর কার পালা কে জানে। ওই পুতুল তোমায় 2 হাতে দেবে আর বলি নেবে কচি প্রাণের। কাকার কথায় পুতুলটার দিকে চেয়ে দেখি
চোখ যেন জ্বলছে, রেগে গেছে যেন। ধুর, কী সব ভাবছি। উঠে পড়লাম। আজ একটা টেন্ডার খুলবে, তাড়াতাড়ি যেতে হবে অফিস। পুতুলটাকে একটু আদর করে বেরিয়ে এলাম। এবারও গদ্রবঙ্গার কৃপায় লক্ষ্মী লাভ হলো, বড় কাজের বরাত পেয়েছি। কিন্তু বাড়ি ফিরতেই মিন্টুর বউয়ের সাথে দেখা। কয়েকদিন কেঁদে কেঁদে পাষাণ হয়ে গেছে মেয়েটা। এমনিতে আমায় খুব সম্মান করে। বললাম, কিছু বলবে নাকি? পুতুলটা ফেলে দিন দাদা, মতির মা পালিয়েছে ওর জন্য। লখাই কাকাও চলে যেতে চাইছে। বিট্টুকে খেয়ে ওর পেট ভরেনি, এরপর আরও খাবে। বাচ্চা হারিয়ে এক মা পাগল হতে বসেছে, মায়া হচ্ছিল। বললাম, তুমি তো শিক্ষিত, এসব কথায় কান দিও না। দাদা, মুনাইদির কথা ভেবে ওটা ফেলে দিন, আপনাদের না কোনো ক্ষতি হয়ে যায়। মনটা খচখচ করছিল। একটা নিরীহ পুতুলকে সবাই ভয় পাচ্ছে এই যুগে। শোয়ার ঘরে ঢুকতেই চোখে পড়ল পুতুলটা। মুখটা কি নিষ্পাপ হাসি মাখা, যেন আমার সন্তান কোলে উঠতে চাইছে। নেশার মতো কোলে নিয়ে আদর করছিলাম, হঠাৎ ফোনটা বেজে উঠল। মুনাই বাথরুমে পড়ে গেছে। ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওর মা বাবা। পুতুল রেখে ছুটে বার হলাম। নানা রকম বাজে চিন্তা আসছিল মাথায়। তবে কি কাকার কথাই ঠিক? ওটা পুতুল নয়, অপদেবতা। ওর জন্যই কি হচ্ছে এইসব? হসপিটালে গিয়ে শুনলাম ওটিতে নিয়ে গেছে মুনাইকে। লখাই কাকাও ছুটে এসেছিল আমার সাথে। ও যে আমাদের ভীষণ ভালোবাসে। আপন মনে কি সব বলে চলেছে আর বিড়বিড় করে চলেছে লখাই কাকা। মনে হয় কোনো মন্ত্র পড়ছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই চোখ খুলল। লাল টকটকে চোখে বলল, এখনো সময় আছে, ফেলে দে গদ্রবঙ্গাকে। ও সাঁওতালদের অপদেবতা, তোকে দেবে, 2 হাত ভরে দেবে। কচি প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে তোকে সোনায় মুড়ে দেবে। আর কচি রক্ত না পেলে শেষ করে দেবে তোর পরিবারকে। উত্তেজনায় আমায় তুই বলছে কাকা। এক অজানা আতঙ্কে কেঁপে উঠলাম। একটু পরে ডাক্তার এসে বলল মুনাই ভালো আছে, তবে আমাদের সন্তান আর নেই। সেবক কালীবাড়ির সামনের তিস্তার বুকে ছুঁড়ে ফেলবো পুতুলটাকে, বারবার বলে দিয়েছে লখাই কাকা। ছুঁড়ে ফেলে পিছন ফিরে তাকাতে মানা করেছে। একা আসতে দেয়নি কাকা, নিজেই আসতে চেয়েছিল। শেষে আমার বন্ধু অর্ণব সাথে এসেছে। আস্তে আস্তে সব শুনে অর্ণব বলল, এই যুগের ছেলে হয়ে তুই এইসব বিশ্বাস করিস? দেখি তোর অপদেবতাকে। কাগজে মোড়া পুতুলটা দেখে অর্ণব বলল, হ্যাঁ, এই কিউট পুতুলটা ফেলে দিবি? আমায় দে, মেয়ে খেলবে। ভুল করিস না, আমার বাড়িতে কি হয়েছে সব তো জানিস। এমন দুর্ঘটনা প্রচুর হয়, তুই এটা আমায় দে। আচ্ছা, কয়দিন রেখে দেখি না কি হয়। জলে তো আমিও ফেলতে পারবো। ওর যুক্তি তর্ক আর জেদের কাছে হার মানতেই হলো। সেবক রেলগেট থেকে ফিরে এলো গদ্রবঙ্গা। জমির প্রজেক্টটা একটা বড় ডিসপিউটে আটকে গেছিল। টেন্ডারটাতেও দেখা গেল লাভ হবে না তেমন। 2 দিন মন মেজাজ একদম ভালো ছিল না। মুনাই ওই বাড়িতেই রেস্টে আছে। খুব ভেঙে পড়েছিল ও। ভাবছিলাম ওকে নিয়ে 2 দিন কোথাও ঘুরে আসবো। ফোনটা বাজতেই দেখি অর্ণবের ফোন। প্রথমেই একটা দারুণ খবর দিল। ওর অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনটা হয়েছে, আর শ্বশুর বাড়ির তরফে বড় একটা সম্পত্তি পেয়েছে। আমি কিন্তু খুশি হতে পারলাম না। কেমন একটা অজানা ভয়ে কেঁপে উঠলাম। বললাম, আচ্ছা রিজিকা কেমন আছে? ওকে সাবধানে রাখিস। ওর একমাত্র মেয়ের নাম রিজিকা। খুব মিষ্টি মেয়েটা। জোর করে খারাপ ভাবনাগুলোকে মন থেকে দূর করতে ঘরের কয়েকটা কাজ করতে লাগলাম। কিন্তু পরদিন ভোর রাতেই আবার অর্ণবের ফোন এসেছিল। রিজিকাকে হসপিটালে নিয়ে গেছে, রক্ত বমি করছে হঠাৎ। আমি বললাম, দেখ অর্ণব, আমি কিন্তু তোকে আগেই সাবধান করেছিলাম যে নিস না পুতুলটা নিস না। সব ওই গদ্রবঙ্গার জন্য হচ্ছে।
তুই যত তাড়াতাড়ি হয় ফেলে দে ভাই, ফেলে দে ওটা। অর্ণব ফোন রেখে দিয়েছিল। দুপুরে এলো খারাপ খবরটা, মেয়েটা আর নেই। ওদের বাড়ি গিয়ে শুনলাম ডাক্তাররা কিছুই ধরতে পারেনি। কি ভাষায় ওদের সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না। সবাই শ্মশানে বার হতেই আমি পুতুলটাকে খুঁজতে শুরু করেছিলাম। অর্ণবের মেয়ের ঘরেই পেলাম ওটাকে, যেন একটা অবুঝ বাচ্চা হাসছে আমায় দেখে। পুতুলটাকে ব্যাগে ভরে নিয়ে দ্রুত বাড়ি ফিরে এলাম। আর কাউকে ওর বলি হতে দেব না। লখাই কাকাকে সঙ্গে নিয়ে সোজা সেবকের পথে রওনা দিলাম। সেবকেশ্বরী কালীবাড়ির সামনে গিয়ে ওটাকে বার করলাম। পুতুলটাকে ছুঁড়ে দিলাম তিস্তায়, তবে পড়ল নাকি গাছে আটকে গেল কে জানে। কাকা পিছন ফিরতে মানা করায় আর সেভাবে দেখিনি। ও কি একটা মন্ত্র পড়ছিল বিড়বিড় করে। মন্দিরে পুজো দিয়ে বহুদিন পর বাড়ি এসে ঘুমিয়েছিলাম শান্তিতে। বাড়িটা বেশ অন্য রকম লাগছিল। ঘটনাটা কিন্তু এখানেই শেষ হতে পারত। মুনাইকে নিয়ে পুরী ঘুরে এসেছি, মন বেশ শান্ত। পুতুলটার কথা কাউকে বলিনি, এমনকি মুনাইকেও জানাইনি। লখাই কাকা বারণ করেছিল কাউকে বলতে। প্রায় 6 মাস পরের কথা। মুনাই ঘটনাটা ভুলে আবার কনসিভ করেছিল। বাড়িতে বেশ আনন্দের পরিবেশ। ওর ভাই আদি এসেছিল খবরটা শুনে দেখা করতে। একটা উপহার এনেছিল দিদির জন্য। অনেক গল্প হলো বহুদিন পর। রাতে আদিকে এগিয়ে দিয়ে ফিরে এসে ঘরে ঢুকেই আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেছিলাম। একটা ঠান্ডা স্রোত নেমে গেছিল শীত দাঁড়াবে। দেখি মুনাই সোফায় বসে একটা পুতুল নিয়ে খেলছে। পুতুলটা আমার ভীষণ পরিচিত। কি সুন্দর দেখো, আদি দিয়ে গেল সুখবর শুনে, একদম সত্যিকারের বাচ্চার মতো। মুনাই আমার দিকে তুলে ধরল পুতুলটা। গদ্রবঙ্গা হাসছে আমায় দেখে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন আজকের গল্প, দেবজ্যোতি হালদারের কলমে প্রতাপগড়ের রক্তখেকো। রাত ঠিক কটা বাজে জানি না, একটা বিশ্রী শব্দে ঘুমটা ভেঙে গেল আমার। দোতলার এই জানালাটা থেকে প্রকাণ্ড এই বাগান বাড়ির পিছনের ঘন অন্ধকারে ঢাকা বন জঙ্গলটা বেশ ভালোই দেখা যায়। এখনো শব্দটা কানে আসছে। ওই জঙ্গলের দিক থেকেই আসছে মনে হয়। ঘুম জড়ানো চোখে আমি বিছানা থেকে নেমে জানালার দিকে এগিয়ে গেলাম। চোখ দুটো ভালো করে কচলে অন্ধকারে ঢাকা জঙ্গলটা ভালো করে দেখতে লাগলাম। চারিদিকে লম্বা লম্বা প্রকাণ্ড গাছগুলো ঘন কালো ঝোপঝাড়গুলোকে সঙ্গে নিয়ে যেন আলাদা একটা অতিপ্রাকৃতিক অন্ধকারাচ্ছন্ন পৃথিবী সৃষ্টি করেছে। ওই বিরাট অন্ধকার পৃথিবীটার বুক চিরেই যেন আওয়াজটা ভেসে আসছে মাঝে মাঝে। কিন্তু নজরে পড়ার মতো কিছুই দেখতে পেলাম না। শেষমেশ কিছু দেখতে না পেয়ে মুখ ঘুরিয়ে চলেই আসতে যাচ্ছিলাম, আর ঠিক সেই মুহূর্তে নজরে পড়ল দুটো লাল লাল আগুনের ভাঁটার মতো চোখ। অন্ধকার জঙ্গলের মধ্যে যেন দপ করে জ্বলে উঠেছে চোখ দুটো। ভালো করে তাকিয়ে দেখলাম ওই জ্বলন্ত চোখ দুটো যেন আমারই দিকে তাকিয়ে রয়েছে। কয়েক মুহূর্ত তাকিয়ে থাকার পর আমার মনে হলো আমার মাথাটা যেন ঝিমঝিম করছে। সারা শরীর যেন ক্রমশ ঠান্ডা হয়ে আসছে। নিজের শরীরের উপর কর্তৃত্ব যেন আমি হারিয়ে ফেলছি।
আমি যেন সম্মোহিত হয়ে পড়ছি। আমার চারিদিকের পৃথিবীটা যেন শূন্য হয়ে অন্ধকারে মিলিয়ে গিয়ে ওই লাল ভাটার মতো চোখ দুটোতে মিশে গেছে। বাস্তব জীবনে যেন আমি আর ওই লাল বিন্দু দুটো ছাড়া আর কিছুই নেই। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে আমার সম্বিত ফিরল। সেই মুহূর্তে যেন কোথায় মিলিয়ে গেল চোখ দুটো। আমি তাড়াহুড়ো করে দরজা খুলতে দেখি রামু কাকা হাতে লণ্ঠন নিয়ে এসে দাঁড়িয়েছে। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই রামু কাকা বলল, দাদাবাবু, আপনি ঘুমাননি এখনো? নিচে থেকে হাঁটা চলার আওয়াজ পেয়ে দেখতে এলাম আপনি এখনো জেগে আছেন কিনা। না না, সেরকম কিছু না, ওই ঘুম আসছিল না, তাই একটু পায়চারি করছিলাম। তুমি যাও, আমি ঘুমিয়ে পড়বো একটু পরে। আচ্ছা দাদাবাবু, শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, এই পিছনের দিকে জানালাটা বন্ধ করে শুবেন, খোলা রাখবেন না। আমি একটু অবাক হয়ে রামু কাকাকে জিজ্ঞাসা করলাম, কেন বলো তো? না না, জঙ্গলের দিকের জানালা তো, কখন কি পোকামাকড় আসে তাই বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। রামু কাকা চলে যাওয়ার পর আমি যে ঘরে রয়েছি সেই ঘরের পিছনের জানালাটার সামনে গিয়ে আবার দেখলাম জঙ্গলের দিকে। এবার আর কিছু দেখতে পেলাম না। তারপর জানালাটা দিয়ে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, রামু কাকা যেন আমার কাছে কিছু লুকিয়ে গেল। পরের দিনটা বাগান বাড়ির এদিক ওদিক একটু ঘুরে আর জঙ্গলের কাছটায় ঘোরাঘুরি করেই কেটে গেল। এই জায়গাটার নাম প্রতাপগড়। আমি যে বাগান বাড়িটায় উঠেছি সেটা আমার জ্যাঠামশাইয়ের। একসময় আমার জ্যাঠামশাই এই প্রতাপগড়ের একজন বেশ প্রভাবশালী আর বিত্তবান মানুষ ছিলেন। হ্যাঁ, ছিলেন বলছি এই কারণেই, কারণ গত পরশু আমার জ্যাঠামশাই গত হয়েছেন। জেঠিমা গত হয়েছেন বহু বছর হয়েছে। ওনাদের একমাত্র ছেলেও এখন বিদেশবাসী, তাও আবার চাকরি সূত্রে। আর এই বাড়ি দেখাশোনার জন্য রামু কাকা তো বহু বছর থেকেই আছেন। তাই আমার জ্যাঠামশাইয়ের শেষকৃত্যের কাজ আমাকেই এসে সামলাতে হলো। আমি যে ঘরে রয়েছি জ্যাঠামশাই এই ঘরেই থাকতেন। পুলিশ এসে মৃতদেহ পরীক্ষা করে জানায় আত্মহত্যা। যদিও আমি আর পরীক্ষা করতে যাইনি যে জ্যাঠামশাই কিভাবে আত্মহত্যা করেছেন। এই সকল ঘটনার পরেই যথারীতি আমি আসি আর এসে শেষকৃত্য করি। যাই হোক, রাতে খাওয়া দাওয়া সারার পর আমি ওপরের ঘরে চলে আসি আর রামু কাকা নিচের ঘরেই শুয়ে পড়ে। ঘরে আসার পর বেশ গরম লাগতে শুরু করলো আমার। অনেকক্ষণ শুয়ে এপাশ ওপাশ করার পর শেষমেশ গরম সহ্য করতে না পেরে পিছন দিকের জানালাটা খুলে দিয়ে এসে শুলাম। তারপর বেশ কিছুক্ষণের মধ্যে ঘরটা বেশ ঠান্ডা হয়ে গেল। কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই। হঠাৎ সেই আগের রাতের মতোই আওয়াজটা কানে আসতেই ঘুমটা এক ঝটকায় ভেঙে গেল। আওয়াজটা ঘরের পিছনের জানালার বাইরে যে গভীর অন্ধকার জঙ্গল রয়েছে সেদিক থেকেই আসছে। আজ আর খাট থেকে উঠে গেলাম না। চুপচাপ গুড়িসড়ি মেরে খাটে শুয়ে রইলাম। বেশ কিছুক্ষণ আওয়াজটা কানে পাওয়ার পর হঠাৎ চারিদিকটা কেমন আবার নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ অপেক্ষা করার পর ব্যাপারটা দেখতে জানালার দিকে এগিয়ে গেলাম। বাইরের জঙ্গলটার দিকে তাকিয়ে দেখলাম পুরো এলাকা জুড়ে ঘন অন্ধকারে ঢাকা জঙ্গলটা গভীর ঘুমে আচ্ছন্ন। দূর থেকে রাতচরা পাখির ডাক মাঝে মধ্যে কানে আসছে। চারিদিকটা ভালো করে চোখ বোলাচ্ছি, এমন সময় একেবারে আমার মুখের সামনেই জানালার বাইরে যা দেখলাম তা জীবন থাকাকালীন কখনোই ভুলব না। আজও সেই বিভীষিকার চেহারা মনে পড়লে সারা শরীরের লোম এক নিমেষেই দাঁড়িয়ে পড়ে। আমি দেখলাম আমার জানালার ওপারেই একটা ভীষণ আকার দানবাকৃতি মাকড়সা তার লাল লাল ভাটার মতো মুখ নিয়ে আমার দিকেই তাকিয়ে রয়েছে।
ইহজগতের কোনো মাকড়সাই এমন হতে পারে না। তার মুখ ভর্তি সারি সারি লম্বা লম্বা ধারালো দাঁত, আর সেই দাঁতগুলো বের করে সে আমার দিকেই তাকিয়ে রয়েছে। আর তার মুখ থেকে ক্রমাগত আঠালো লালা বেরিয়ে জানালার গড়া ভিজিয়ে দিচ্ছে। হঠাৎ সেই নরকের দানবাকার মাকড়সাটা আমার দিকে তার লম্বা লম্বা ধারালো হাত পাগুলো বাড়িয়ে ছুটে এলো। ঠিক সেই মুহূর্তে আমি একটা বিকট আর্তনাদ করে ছুটে বেরিয়ে গেলাম ঘর থেকে। সোজা গিয়ে রামু কাকাকে ডেকে তুলে সব ঘটনা খুলে বললাম। আমার মুখে সব কিছু শুনে রামু কাকার মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেল। তারপর বলতে শুরু করলো, দাদাবাবু, তবে বলি তোমায়, শোনো। তুমি আশা থেকে তোমায় একবারও বলিনি, পাছে তুমি ভয় পেয়ে কর্তাবাবুর শেষ কাজ না করে পালিয়ে যাও সেই ভয়ে। আজ এই প্রতাপগড় গ্রামের সকলে গ্রাম ছেড়ে পালিয়েছে শুধুমাত্র ওই মূর্তিমান শয়তানটার জন্য। গ্রামের বহু মানুষ ওর শিকার হয়েছে। যারা যারা ওর নজরে পড়েছে তারা 2 থেকে 3 দিনের বেশি বাঁচেনি। তাদের প্রত্যেকেরই শরীরে এক বিন্দুও রক্ত বাকি রাখেনি ওই শয়তানটা। কর্তাবাবু অনেক দিন ধরে চেষ্টা করে আসছিলেন ওই শয়তানের হাত থেকে প্রতাপগড়কে মুক্ত করার। বহুবার বন্দুক নিয়ে লোকজন সমেত পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছেন, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন পাননি। ওই শয়তান রাতে সকলে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তখনই শিকারে আসতো। কিন্তু কোনোভাবেই কর্তাবাবু পারলেন না এই গ্রামকে রক্ষা করতে। শেষমেশ ওরই হাতে মারা পড়লেন কর্তাবাবু। পুলিশ সবই জানতো আর মানতো, তারাও চেষ্টা কম করেনি। ওপরতলার লোক বিশ্বাস করবে না জেনেই পুলিশ এটাকে আত্মহত্যা বলে ছেড়ে দিয়েছে। কর্তাবাবুর মৃতদেহটা যখন আমি ওপরে গিয়ে আবিষ্কার করি তখন আমি একেবারে হতভম্ব হয়ে যাই জানো। কর্তাবাবুর সারা শরীরে যেন এক বিন্দুও রক্ত নেই, একেবারে ফ্যাকাশে সারা শরীর। দেহের সর্বত্র গোল গোল ক্ষত, আর সারা শরীর কোনো তীব্র বিষক্রিয়ার ফলে নীল হয়ে ফুলে উঠেছে। দাদাবাবু, সকাল হলেই তুমি বেরিয়ে পড়ো। আমি আর কোথায় বা যাব? এই দুনিয়ায় আমার আর কেউ নেই। কর্তাবাবুই একমাত্র ছিলেন। আমি এখানেই থেকে যাব। আমারও হয়তো সময় হয়ে এসেছে ওই বিভীষিকার হাতে শিকার হবার। চোখের কোটর দুটো যেন ফাঁকা, গালে বড় বড় কাটা দাগ, মাথার মাঝ বরাবর 2 ভাগে ভাগ করা। মনে হচ্ছে তাকে যেন কেউ খুব নৃশংসভাবে খুন করেছে। ভয় যখন গল্পে নিবেদন করছে দেবজ্যোতি ব্যানার্জির কাহিনী প্রতিশোধ। আজকের গল্পের গল্প পাঠ, পোস্টার ডিজাইন, স্পেশাল এফেক্ট ও আবহে আমি দেবজ্যোতি। বিভিন্ন চরিত্রে অভিনয় করছে দেবজ্যোতি ও প্রিয়াঙ্কা ঘরামি। আমাদের চ্যানেলের আরও সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আজকের গল্প। আজ ফুলপুর গ্রামের লোকজন অত্যন্ত আনন্দিত, কারণ আজ মায়াবতীর বিয়ে। মায়াবতী সহজ সরল সাদাসিধে প্রাণবন্ত ও বুদ্ধিমান স্বভাবের একটি মেয়ে। ছোটবেলায় মায়াবতীর মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোটবেলা থেকেই সে কাকা কাকিমার কাছেই মানুষ হয়েছে। মায়াবতীর এই রকম স্বভাবের জন্য গ্রামের লোকজন ওকে খুব ভালোবাসত, যার ফলস্বরূপ আজ মায়াবতীর বিয়েতে সকল গ্রামবাসী তাদের নিজস্ব সামর্থ্য মতো দেওয়ার চেষ্টা করেছে। সন্ধে থেকেই মায়াবতী বউ সেজে বসে আছে, কিন্তু সে জানে না কার সাথে তার বিয়ে হচ্ছে।
তবে নামটা শুনেছিল অনুব্রত। মায়াবতী একা একা বসে এই সব কথা ভাবছিল, ঠিক এমন সময় একজন এসে বলল বর এসে গেছে। বর এসেছে শুনতেই মায়াবতীর মনে একটা ভয় কাজ করতে লাগলো। মায়াবতীর সব বন্ধুরা মিলে ওকে বিয়ের মণ্ডপে নিয়ে গেল। প্রায় রাত 9টা নাগাদ মায়াবতীর বিয়ে সম্পন্ন হলো। ফুলশয্যার রাতে মায়াবতী বসে বসে ভাবছিল যে তার বর নিশ্চয়ই এতটাও দেখতে খারাপ নয়, দেখতে শুনতে বেশ ভালোই হবে। এদিকে অনুব্রত মনে মনে চিন্তা করছিল তার একটা অচেনা মেয়ের সাথে বিয়ে হয়েছে। কিভাবে কি বলবে ভেবে পাচ্ছিল না। যাই হোক, একটু ইতস্তত বোধ করে রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তার মনে হলো রুমের ভিতর থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে। মনে হচ্ছে কেউ যেন ঘষে ঘষে কিছু একটা কাটছে। একে তো গ্রাম্য এলাকা, জন্তু জানোয়ারের ভয়। মায়াবতী ঠিক আছে তো? তখন ঘড়িতে রাত 1টা বাজে। অনুব্রত রীতিমতো একটু ভয় পেয়ে গেল। এখন সে আবার দরজায় কান দিয়ে শব্দটা আবার শোনার চেষ্টা করল, কিন্তু সেই শব্দটা আর শুনতে পেল না। সে কি করবে বুঝতে না পেরে দরজায় টোকা দিল। মায়াবতী এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই অনুব্রত মায়াবতীকে জিজ্ঞাসা করল, তুমি ঠিক আছো তো? মায়াবতী একটু লাজুকভাবে মাথা নাড়ল। অনুব্রত ঘরের ভেতর দেখল সব ঠিকঠাক। অনুব্রত এটাকে তার নিজের মনের ভুল মনে করে ব্যাপারটাকে আর অতটা গুরুত্ব দিল না। এবার অনুব্রত আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল, আর সে মায়াবতীকেও ঘুমিয়ে পড়তে বলল। পরের দিন সকালে মায়াবতীর বিদায় কার্য সম্পন্ন হল এবং অনুব্রত মায়াবতীকে ওর নিজের বাড়িতে নিয়ে এলো। তারপর যতই দিন যেতে লাগলো ততই অনুব্রত মায়াবতীর প্রেমে পড়ে যেতে লাগলো। মায়াবতীকে ছাড়া অনুব্রতর আর কিচ্ছু ভালো লাগতো না। যেন কোনো অজানা আকর্ষণ অনুব্রতকে মায়াবতীর কাছে টেনে নিয়ে যেতে লাগলো। অফিসের কাজে মন বসতো না। অনুব্রতর সবসময় মায়াবতীর কথাই ভাবতে ইচ্ছা করত। এইভাবে দিন এগোতে লাগলো। একদিন অনুব্রতকে কিছু লোকজন অফিসের কাজের কারণে বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। সেটা মায়াবতী দেখেছিল। পরের দিন সকালে অনুব্রত যখন অফিসে গেল তখন অফিসের গেটের সামনে একটা পুলিশের গাড়িকে দেখতে পেল। প্রথমে অনুব্রত কিছু বুঝতে পারল না। তারপর একটু এগিয়ে গিয়ে অফিসের সামনের প্লেগ্রাউন্ডে অনেকগুলো লোকের জটলা দেখতে পেল। অনুব্রত সেই ভিড়ের মধ্যে থাকা অফিসের একজন নতুন কর্মচারীকে জিজ্ঞাসা করল, কি হয়েছে বলুন তো এখানে? সেই লোকটা জবাবে বলল, আমাদের অফিসের 2জন স্টাফের লাশ পাওয়া গেছে। সে কি? এই সব কি করে হলো? তা আমি জানি না। সকালে ওয়াচম্যান এসে যখন অফিসের গেট খুলছিল তখন এই লাশগুলোকে ও দেখতে পায়। ওই আমাদের সকলকে ফোন করে জানায়। পুলিশ এসেছে, প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে। অনুব্রত সেই লোকটাকে ধন্যবাদ জানিয়ে ভিড় থেকে বেরিয়ে লাশগুলোর কাছে গেল। অনুব্রত দেখল লাশগুলোকে সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে। বাইরে শনশন করে প্রচণ্ড জোরে বাতাস বইছিল। বাইরের সেই প্রচণ্ড হাওয়ার কারণে লাশের উপর থেকে সাদা কাপড়টা সরে গেল। লাশগুলোকে দেখে অনুব্রত চমকে উঠল। এই লোকগুলোকে তো অনুব্রত চেনে। এই লোকগুলোই তো কালকে অনুব্রতকে হুমকি দিয়েছিল। অনুব্রত নিজেকে একটু সামলে নিয়ে লাশগুলোকে দেখতে লাগলো। লাশগুলোকে দেখতে দেখতে অনুব্রতর চোখ একটা জায়গায় আটকে গেল। অনুব্রত নিজের মনেই বলে উঠল, আরে ওটা কি? কাছে গিয়ে অনুব্রত জিনিসটাকে হাতে তুলে ভালো করে দেখতে লাগলো। জিনিসটা অনুব্রতর খুব চেনা।
এটা তো মায়াবতীর আংটি, এটা এখানে এলো কিভাবে? এই কথা চিন্তা করতে করতে হঠাৎ অনুব্রতর মনে পড়ে গেল কালকে যখন ওই লোকগুলো ওকে হুমকি দিচ্ছিল তখন মায়াবতী সেই সব কিছু দেখেছিল। অনুব্রতর আর বুঝতে দেরি হলো না যে ওদেরকে কে খুন করেছে। অনুব্রতকে আজ সকাল সকাল বাড়ি চলে আসতে দেখে মায়াবতী জিজ্ঞাসা করল, কি ব্যাপার অনুব্রত, আজ সকাল সকাল অফিস থেকে ফিরে এলে? আমাকে বাড়িতে একা রেখে দিয়ে গিয়ে তোমার নিশ্চয় অফিসের কাজে মন লাগছিল না? না তা নয়, কালকের আমাকে যে দুজন লোক হুমকি দিতে এসেছিল না, তাদের লাশ আজকের পাওয়া গেছে বুঝলে, অফিসে। পুলিশ এসে তদন্ত শুরু করেছে। এবারে যতদিন না তদন্ত শেষ হয় ততদিন অফিস সিল থাকবে, তাই চলে এলাম। আচ্ছা তোমার কি মনে হয় বলো তো, ওদেরকে কে খুন করতে পারে? আমি কি করে জানবো? আমি কি ওদের খুন করেছি নাকি? আচ্ছা তোমার হাতের আংটিটা কোথায় গেল? আজকে সকাল থেকেই আমি আংটিটা খুঁজছি, কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না। অনুব্রত তখন পকেট থেকে আংটিটা বার করে মায়াবতীকে দিয়ে বলল, এই নাও, সকালে তোমার আংটিটা এখানকার মেঝেতে পড়েছিল, আমি তুলে নিয়ে আমার পকেটেই রেখেছিলাম। সকালে মনে ছিল না তোমাকে আংটিটা দেওয়ার কথা, তোমার হাতের ওই আঙুলটা ফাঁকা দেখে আমার মনে পড়ল। অনুব্রত নিজেই আবার মায়াবতীকে আংটিটা পরিয়ে দিল। রাত্রি তখন 2টো বাজে। একটা অদ্ভুত আওয়াজে অনুব্রতর ঘুমটা ভেঙে গেল। শব্দটা আসছে বাড়ির ছাদ থেকে। অনুব্রত মায়াবতীকে ডাকার চেষ্টা করলো, কিন্তু দেখল মায়াবতী বিছানায় নেই। মনে হয় ওয়াশরুমে গেছে। অনুব্রত ওয়াশরুমের দরজা খুলে দেখল মায়াবতী সেখানেও নেই। অনুব্রত খেয়াল করল সেই অদ্ভুত আওয়াজটা আর শুনতে পাওয়া যাচ্ছে না। মায়াবতীকে অনুব্রত সারা ঘর খুঁজে ফেলল, কিন্তু কোথাও খুঁজে পেল না। মায়াবতীকে খুঁজতে খুঁজতে অনুব্রত ছাদে গিয়ে পৌঁছালো। ছাদে গিয়ে অনুব্রত যা দেখল তা সে কখনো কল্পনাও করতে পারেনি। মায়াবতী একটা মরা লাশের শরীর থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। চোখের কোটর দুটো যেন ফাঁকা, গালে বড় বড় কাটা কাটা দাগ, মাথার মাঝ বরাবর 2 ভাগে ভাগ করা। মনে হচ্ছে তাকে যেন কেউ খুব নৃশংসভাবে খুন করেছে। মায়াবতীর সারা শরীরে মাটি লেগে রয়েছে, যেন মায়াবতীকে কেউ মাটির তলায় পুঁতে রেখেছিল। অনুব্রত আর থাকতে পারল না, সে অজ্ঞান হয়ে ছাদের মেঝেতে পড়ে গেল। পরের দিন সকালে যখন অনুব্রতর জ্ঞান ফিরল, তখন সে দেখল সে বিছানায় শুয়ে আছে, পাশে মায়াবতী বসে আছে। মায়াবতীকে দেখে অনুব্রত এবার ভয় পেতে শুরু করল। এভাবে কিছুদিন চলতে লাগলো। তারপর একদিন রাতে অনুব্রত সাহস করে মায়াবতীকে জিজ্ঞাসা করল, তুমি কে? কি চাও তুমি? মায়াবতী কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিল, আমি মায়াবতী, আজ থেকে প্রায় 6 মাস আগেই মারা গেছি। মরে গেছি বলাটা ভুল হবে, আমাকে খুন করা হয়েছে। আমাকে আমার নিজের কাকা কাকিমাই খুন করেছে। ওরা সামান্য সম্পত্তির লোভে আমার মা বাবাকেও খুন করেছিল। আর যখন আমি সেটা জানতে পারি তখন ওরা আমাকেও খুন করে মাটির তলায় পুঁতে দিয়েছে। কিন্তু আমি ওদেরকে ছাড়িনি, আমি নিজের হাতে ওদেরকে শাস্তি দিয়েছি। এবার অনুব্রত মায়াবতীকে জিজ্ঞাসা করল, তুমি আমার অফিসের ওই লোক দুটোকে খুন করলে কেন? কারণ ওরা তোমাকে হুমকি দিয়েছিল তাই। আর আমি থাকতে তোমাকে কেউ হুমকি দেবে এটা কখনোই সম্ভব নয়, তাই আমি ওদেরকে খুন করেছি। তাহলে এবার তুমি কি চাও? তোমাকে, তোমার ভালোবাসা আমাকে পাগল করে তুলেছে। আমি তোমার কোনো ক্ষতি চাই না, শুধু তোমার সাথে থাকতে চাই। তা হয় না,
তুমি একজন আত্মা। আমি জানি, আমি চলেই যাব। আমাদের বিয়ের 1 বছর পূর্তিতে তুমি আর একটা নতুন করে বিয়ে করো। আমাকে ক্ষমা করে দাও অনুব্রত। আমাকে শেষবারের মতন একবার আলিঙ্গন করো, এতেই আমার মুক্তি। অনুব্রতর 2 চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে। তারপর অনুব্রত দেখল মায়াবতীর শরীরটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। অনুব্রত মনে মনে বলল, মায়াবতী, যেও না, যেও না মায়াবতী। আজ 1 বছর পরে অনুব্রত আবার নতুন করে বিয়ে করেছে, নতুন সংসার শুরু করেছে। তারপরও মাঝে মাঝে অনুব্রত গভীর রাতে ছাদে যায় মায়াবতীকে দেখতে, যদি তাকে দেখতে পায়। কারণ জীবনের প্রথম ভালোবাসাকে কখনোই ভোলা যায় না। হ্যালো এভরিওয়ান, ভয় যখন গল্পে থেকে আমি দেবজ্যোতি বলছি। আজকের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে বলতে পারে, আপনার কমেন্ট আমরা আমাদের আগামী গল্পে পছন্দের কমেন্ট হিসাবে স্ক্রিনে তুলে ধরলাম। গল্পটা ভালো লেগে থাকলে কিন্তু একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। বাবা, আপনি আমাকে বাঁচান। দিনের পর দিন এই অশান্তি আমি আর নিতে পারছি না। প্রতিদিনের একই ঝামেলা, একই গুজগুজানি। উফ, আমি আর পারছি না। বেশি উত্তেজিত হলো না রণজয়, আমাকে খুলে বলো তোমার সমস্যা। দেখি তোমার কোনো কল্যাণ আমি করতে পারি কিনা। সমস্যাটা অন্য কারোর সাথে হলে তার কেমন লাগতো জানি না বাবা, কিন্তু আমার কাছে এবার অসহ্য হয়ে উঠেছে। রোজকার একই জিনিস। আমার বাড়ির পাশের বাড়িরই মহিলা উনি ওই বাড়ির মালকিন। বয়স ওই 50-এর কাছাকাছি। ওই অত বড় বাড়িতে উনি একাই থাকেন। ওনার স্বামী আর পুত্র ওনার অল্প বয়সকালেই মারা যান। তারপর থেকে কেমন যেন একটা হয়ে গেছেন, সর্বক্ষণ ঠাকুর নিয়ে পড়ে থাকেন। যাই হোক, আজ বহু বছর হলো উনি আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। কিন্তু এই ভালোবাসা আমার আর চাই না বাবা, আমার অসহ্য লেগে উঠেছে। রোজ সন্ধেবেলায় উনি আমার বাড়ি এসে আমায় ওনার পুজোর প্রসাদ দেন, আর কপালে ফুল ঠেকিয়ে কি সব মন্ত্র পড়েন, তারপর আবার চলে যান। তাতে সমস্যা কোথায়? আমার যা অনুমান তাতে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এতে তোমার উন্নতি বই অবনতি হয়নি। অর্থাভাব তোমার দূর হয়েছে, চাকরিতে তুমি প্রমোশন পেয়েছো, গাড়ি কিনেছো, এমনকি তোমার সন্তান হচ্ছিল না। যেখানে সমস্ত ডাক্তার হাত তুলে নিয়েছিল, সেখানে তুমি আর তোমার স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছো। এতে সমস্যা কোথায়? সবই মানছি বাবা, কিন্তু সবকিছুরই তো একটা সীমা থাকে, তাই না? আমার আর ভালো লাগছে না এসব। এত আধিক্যতার প্রয়োজন নেই আমার। অসহ্যকর লাগছে, আর পারা যাচ্ছে না। একবার তো রেগে মেগে বলেই দিয়েছিলাম। দেখুন মাসিমা, আমার আর ভালো লাগছে না এসব। কবে বন্ধ করবেন বলুন তো এগুলো? সে কি বাবা, এমন বলছো কেন? এ যে ভারী অশুভ কথা। এমন বলতে নেই বাবা। যার জন্য তোমার আজ এত উন্নতি, তাকে তুমি এভাবে অসম্মান করো না। ঠিক আছে, একটা সমাধান আমি দিতে পারি, তবে পরবর্তীকালে এতে হিতে বিপরীত হবে কিনা সে কথা বলতে পারছি না। সে যাই হয়ে যাক বাবা, আপনি আমায় এসব থেকে বের করুন। এই নাও, এটা ধুতরা ফুল গাছের চারা। এটা কিন্তু কোনো সাধারণ ধুতরা ফুলের গাছ নয়। এই গাছে কেবলমাত্র অমাবস্যার রাতে একটা মাত্র ফুল ফোটে। আগামী অমাবস্যার রাতে তুমি সেই ফুল নিয়ে ওই মহিলার বাড়ির ঈশান কোণের বিপরীত কোণে, অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোণে মাটি খুঁড়ে পুঁতে দিয়ে আসবে। তারপর থেকে তোমার জ্বালার অবসান ঘটে যাবে, চিন্তা করো না। রণজয় সাধু বাবার কাছ থেকে ধুতরা ফুলের গাছ নিয়ে বাড়ি ফিরে এলো। কয়েকদিন পরেই এলো এক অমাবস্যার রাত। সাধু বাবার কথা মতো রণজয় দেখল সত্যিই ঠিক রাত 12টায় ওই ধুতরা ফুলের গাছে একটা মাত্র ধুতরা ফুটেছে। আর একটুও সময় নষ্ট না করে রণজয় ধুতরা ফুলটা চটপট গাছ থেকে ছিঁড়ে ওই মহিলার বাড়ির ঠিক দক্ষিণ পশ্চিম কোণে মাটি খুঁড়ে পুঁতি দিয়ে এলো। ঘরে ফিরে নিজের বিছানায় শুয়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, হুফ বাবা, এইবার একটু শান্তি লাগছে। পরের দিনটা
যথারীতি রণজয়ের স্বাভাবিকই গেল। সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে তারপর অনেকটা সময় কেটে যাবার পরেও যখন ভদ্রমহিলা এলেন না, তখন রণজয়ের যেন হাতে আকাশের চাঁদ এসে পড়ল। বহু বছর পর সে যেন একটা বাঁধন থেকে মুক্ত হলো। খাঁচাবন্দি পাখি হঠাৎ ছাড়া পেলে যেমন মনের আনন্দে নীল দিগন্তহীন আকাশে ডানা মেলে মিলিয়ে যায়, রণজয়েরও নিজেকে ঠিক তেমনই মনে হলো। রাতে স্ত্রী ও ছেলের সাথে খাওয়া দাওয়া করতে গিয়ে রণজয় জানতে পারল আজ সকাল থেকে ছেলেটার বেশ জ্বর। রণজয়ের স্ত্রী রণজয়কে বলল পরের দিন অফিস থেকে ফেরার পথে ও যেন মনে করে ছেলের জন্য ওষুধ কিনে আনে। স্ত্রীর সাথে এ কথা সে কথা নিয়ে গল্প করতে গিয়ে শুতে একটু রাত হয়ে গেল রণজয়ের। রাত তখন কটা বাজে রণজয় জানে না। রণজয়ের মনে হলো ও একটা অন্ধকার ঘরের মধ্যে বসে রয়েছে। ঘরটার কোনো জায়গায় এক বিন্দুও আলো নেই, কিন্তু তবুও রণজয় যেন পরিষ্কার সব কিছু দেখতে পাচ্ছে। ওর ঠিক সামনেই কে যেন একটা জবা ফুলের গাছ রেখে চলে গিয়েছে। গাছটায় একটাও ফুল দেখতে পেল না রণজয়। হঠাৎ দেখল গাছটার একদম ডগায় আস্তে আস্তে একটা লাল কুঁড়ির আবির্ভাব হলো। তারপর ধীরে ধীরে সেটা একটা পূর্ণ জবা ফুলে পরিণত হলো। বিপত্তিটা ঘটল ঠিক তারপরেই। ফুলটার মধ্যে থেকে একটা লাল রক্তবর্ণের বিভৎস কুৎসিত অতিপ্রাকৃতিক জান্তব সর্পিল মূর্তি বাইরে বেরিয়ে এলো। সেই মূর্তির কুৎসিত আর নারকীয় চেহারা দেখে রণজয়ের শিরায় শিরায় রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। তার পরিবর্তে ওর শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত যেন ক্রমশ নিচের দিকে নেমে যেতে থাকল। হঠাৎ মূর্তিটা হাঁ করে রণজয়ের দিকেই এগিয়ে এলো। রণজয় চিৎকার করতে গেল, কিন্তু ওর মুখ দিয়ে একটা শব্দও বেরোলো না। ভয়ে রণজয় চোখ বন্ধ করে ফেলল। কিন্তু এ কি, চোখ বন্ধ করেও কি করে রণজয় ওই বিভৎস মূর্তিটাকে দেখতে পাচ্ছে? রণজয়ের মাথা, শরীর, হাত পা, বিবেক, বুদ্ধি সবকিছুই যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এবার রণজয় দেখল যে মূর্তিটা ওকে গিলে খেতে এসেছিল সেটা আর ওর কাছে নেই। ওটা এখন 3-4টে ভাগে বিভক্ত হয়ে গিয়েছে, আর তার একটা ভাগ বিভৎস একটা হাঁ করে ওর ঘুমন্ত ছেলের দিকে এগিয়ে যাচ্ছে। আরেকটা যাচ্ছে ওর অফিস বিল্ডিংটার দিকে, ওদিকে আরেকটা যাচ্ছে ওর গ্যারেজে রাখা ওর শখের রেঞ্জ রোভার গাড়িটার দিকে, আর আরেকটা তো এতক্ষণে ওর স্ত্রী আর ওর বাড়িটাকে প্রায় মুখের মধ্যেই ঢুকিয়ে ফেলেছে। এই সব কিছু দেখে ভয়ে চিৎকার করে রণজয় উঠে বসে বিছানায়। না, কি ভয়ানক স্বপ্নটাই না দেখছিলাম বাবারে। ঘড়ির দিকে তাকিয়ে রণজয় দেখল ভোর 4টে বাজে। বিছানা থেকে উঠে টেবিল থেকে জলের বোতলটা নিয়ে ঢক ঢক করে একটু জল খেয়ে রণজয় আবার শুয়ে পড়ল। কিন্তু ঘুম আর এলো না ওর। সকালে উঠে স্নান করে অফিস যায়। অফিস পৌঁছে রণজয়ের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল। রণজয় একটা মিউচুয়াল ফান্ডের অফিসে চাকরি করত। আজ হঠাৎ বিনা নোটিশে অফিস পাত্তাড়ি গুটিয়ে বন্ধ হয়ে গিয়েছে। বাড়ি ফেরার সময় একটা অ্যাক্সিডেন্টে রণজয়ের রেঞ্জ রোভারটার একটা বড়সড় ক্ষতি হলো। নিতান্ত অনেক দামি গাড়ি বলে রণজয় প্রাণে বেঁচে গেল। তারপর বাড়ি ফিরে রণজয় দেখে ওর ছেলের ধুম জ্বর। এই সমস্ত ঘটনার মধ্যে ও ভুলেই গিয়েছিল ছেলের জন্য ওষুধ আনার কথা। স্ত্রীকে ছেলে সমেত ডাক্তারখানায় পৌঁছে রণজয় নিজে গেল সেই সাধু বাবার কাছে।
পাগলের মতো উস্কো খুস্কো চুল আর লাল লাল চোখ নিয়ে হতব্যস্ত হয়ে সাধু বাবার পায়ে রণজয় ঝাঁপিয়ে পড়ল। বাবা, আমার কি সর্বনাশ হলো, আমার কি সর্বনাশ হলো, বাবা আমায় বাঁচাও। কি হয়েছে রণজয়? তোমার এই দুর্দশা কেন? এমন অবস্থা তোমার কিভাবে হলো? রণজয় তখন ওর স্বপ্ন দেখা থেকে শুরু করে ওর সাথে ঘটা সমস্ত ঘটনা সাধু বাবাকে খুলে বলল। সব কিছু শুনে সাধু বাবা চোখ বুজলেন। তারপর বিড়বিড় করে কি সব মন্ত্রোচ্চারণ করে ধীরে ধীরে চোখ খুলে বললেন, ওং গ্রিং গ্রিং রিং 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 দক্ষিণে কাদিকে গ্রিং 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 রিং 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 স্বাহা ধর্মার্থমক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে ওং গ্রিং কল্লৈ নমঃ। রণজয়, তুমি ঘোর অন্যায় করেছ। আমিও এর ভাগীদার হয়ে পড়েছি। আমি জানতাম এমনই কিছু একটা হবে, কিন্তু ওই মুহূর্তে তোমায় উপায় না দিলে তুমি শান্ত হতে না। তাই এক প্রকার বাধ্য হয়ে তোমাকে এমন উপায় দিয়েছি। ওই মহিলা কিন্তু কোনো সাধারণ মানুষ নন, উনি স্বয়ং মা কালীর উপাসক। আমি হয়তো তোমার বাড়িতে ওনার আশাটা আটকেছি, কিন্তু ওনার কাছে একটা বিশেষ রক্তজবার গাছ আছে। ওই গাছটা স্বয়ং মা কালীর অংশ। ওই গাছে শুধুমাত্র কৌশিকী অমাবস্যার দিন একটাই রক্তজবা ফোটে। ওই রক্তজবার আশীর্বাদ ছিল তোমার উপর, কিন্তু তোমার কৃতকর্মের ফলে সেই আশীর্বাদ অভিশাপে রূপান্তরিত হয়ে তোমার জীবনে নেমে আসে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি ওই মহিলার বাড়ি যাও, ওনার কাছে ক্ষমা চাও, আর সামনের অমাবস্যা তিথিতে মায়ের পুজো দাও। সব ঠিক হয়ে যাবে। সাধু বাবার কথা মতো কাজ করার পর আজ রণজয়ের জীবনে আবারও সুখ শান্তি ফিরে আসে। আমরা মাঝে মাঝে নিজেদের অজান্তেই পাওয়া আশীর্বাদকে অভিশাপে রূপান্তর করে ফেলি, তাই না? কিন্তু ভয়ের কিছুই নেই। শুভ শক্তিও কখনো কখনো অশুভ শক্তির মতো আচরণ করে আমাদের শিক্ষা দিয়ে যায় আর আমাদের ভুলগুলোকে শুধরে দেয়। নমস্কার সকলকে। ভয় যখন গল্পে থেকে আমি দেবজ্যোতি বলছি। আজ আপনারা শুনলেন আমারই লেখা কাহিনী রক্তজবার অভিশাপ। গল্পটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। এমন গল্প আরও শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকনে প্রেস করতেও ভুলবেন না। দেখা হচ্ছে আগামী গল্পে।